আপনি যদি 10,000 বছর পরে পৃথিবীতে পা রাখতেন তাহলে পৃথিবীকে ঠিক কেমন দেখতে পেতেন? পৃথিবীর বেশিরভাগ অংশ কি আগুনে ঢেকে থাকতো নাকি বরফের স্তরে ঢাকা পড়ে থাকতো? কিন্তু যদি আরো দূরে যাওয়া যায়, প্রায় 1 মিলিয়ন বছর পরে পৃথিবীর কথা ভাবুন। সমুদ্রগুলো কি পুরোপুরি শুকিয়ে গিয়ে মরুভূমিতে পরিণত হতো নাকি পৃথিবী পরিণত হতো এক বিশাল জলময় গ্রহে? আচ্ছা, এখন কল্পনা করুন 1 বিলিয়ন বছর পরের দৃশ্য। মানবজাতি কি তখনও এই গ্রহে টিকে থাকবে নাকি তারা বসতি গড়ে তুলবে গ্যালাক্সির অন্য কোনো প্রান্তে? যদি আমরা 1 বিলিয়ন বছর পরে পৃথিবীতে পা রাখতাম তাহলে পৃথিবী দেখতে ঠিক কেমন হতো? হ্যাঁ, মামু সিরিজের আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানতে চলেছি। চলুন শুরু করা যাক। আসলে বাস্তবতা হলো 1 বিলিয়ন বছর পর পৃথিবীতে এসে মানুষের দেখা পাওয়া প্রায় অসম্ভব হবে। বর্তমান বিশ্বে মানবজাতির সামনে রয়েছে একাধিক ভয়াবহ সংকট, আর যদি আমরা সেই সংকটগুলো মোকাবিলা করতে ব্যর্থ হই তাহলে মানবজাতির টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠবে। আমরা দেখেছি কিভাবে বৈশ্বিক মহামারী মানবজাতির অস্তিত্বকে বিপন্ন করেছে। তাহলে কিভাবে আমরা জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বিস্ফোরণ, পারমাণবিক যুদ্ধ, প্রাণঘাতী গ্রহাণু ও ধূমকেতু, প্রাকৃতিক বরফ যুগ এবং সূর্যের ক্রমবর্ধমান তাপমাত্রা সাথে মোকাবিলা করব? চলুন ভবিষ্যতের দিকে চোখ রেখে জানার চেষ্টা করি। মাত্র 10,000 বছর পরে আমরা এক বিশাল সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি, যার নাম ডেকা মিলেনিয়াম বাগ। 10,000 খ্রিস্টাব্দে এডি ক্যালেন্ডার বছরের এনকোডিং সফটওয়্যারটি 4 দশমিকের বেশি তারিখের সাথে এনকোড করে গণনা করতে পারবে না। 2000 সালের কথা মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, এর মতোই একটি সংকট। তবে এবার আমরা হয়তো আরো ভালোভাবে প্রস্তুত থাকব। একটি ইতিবাচক দিকও রয়েছে। 10,000 বছর পর পৃথিবীর মানব গোষ্ঠীর মধ্যে আর আঞ্চলিক বৈচিত্র্য থাকবে না। ত্বকের রং, চুলের ধরন সবকিছুই সমানভাবে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। হয়তো তখন আমরা সামাজিক বিভেদগুলোও পেছনে ফেলে এগিয়ে যাব। 20,000 বছর পর বর্তমান পৃথিবীর কোনো ভাষায় আর টিকে থাকবে না। নতুন ভাষাগুলো আগের ভাষার মাত্র 1% শব্দ ভাণ্ডার ধারণ করবে। ভাষার পরিবর্তন আমাদের সাংস্কৃতিক জ্ঞানের ধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। এখন থেকে 50,000 বছর পৃথিবীর জন্য একটি নতুন হিমবাহের সময়কাল চিহ্নিত করবে, যা একটি নতুন বরফ যুগের শুরু করবে। নায়াগ্রা জলপ্রপাত পুরোপুরি ক্ষয়ে গিয়ে লেক এরির সাথে মিশে যাবে। মজার বিষয় হলো পৃথিবীর একদিনের দৈর্ঘ্য 1 সেকেন্ডে বেড়ে যাবে। সময়ের সেই অতিরিক্ত সেকেন্ড কি করা সম্ভব হবে তা কল্পনাও করা কঠিন। 2,50,000 বছর পরে হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে জেগে উঠবে নতুন একটি দ্বীপ, যার উৎপত্তি হবে লোহি অগ্নিগিরির অগ্ন্যুৎপাত থেকে, এবং 5 লক্ষ বছর পরে পৃথিবীতে আছড়ে পড়তে পারে 1 কিলোমিটারের বেশি ব্যাসের একটি বিশাল গ্রহাণু। যদি আমরা এটি প্রতিরোধ করতে না পারি তাহলে এটি পৃথিবীর মাটিতে 400 কিলোমিটার ব্যাসের একটি বিশাল গর্ত তৈরি করবে। গ্রহাণুর আঘাতে পুরো পৃথিবীতে আগুন ছড়িয়ে পড়বে এবং বাতাস বিষাক্ত করে শ্বাস প্রশ্বাসের অযোগ্য করে তুলবে। সুতরাং অপেক্ষা করার জন্য কিছু আছে। এখনো যদি মনে হয় এগুলো যথেষ্ট নয় তাহলে 10 লক্ষ বছর পরে একটি সুপার ভলকানো অগ্ন্যুৎপাত ঘটবে, যা 3200 কিউবিক কিলোমিটার ছাই ছড়িয়ে দেবে। এ থেকে এত লাভা উৎপন্ন হবে যে গ্র্যান্ড ক্যানিয়নের 75% পূর্ণ করতে পারবে। এটি সেই প্রলয়কারী টোবা অগ্ন্যুৎপাতের অনুরূপ হবে যা 70,000 বছর আগে মানবজাতিকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল। এই সময়ে নিকটবর্তী তারকা বেটেলজিউস একটি সুপারনোভাতে বিস্ফোরিত হবে, যা পৃথিবী থেকে দিনের আলোতেও দৃশ্যমান হবে।
2 মিলিয়ন খ্রিস্টাব্দে সৌরজগতের অন্য গ্রহে নতুন সভ্যতা গড়ে তুলবে। এর মানে হলো যে যদি বিভিন্ন গ্রহে জনসংখ্যা আলাদা থাকতে শুরু করে, সম্ভবত এক সময় মানুষ তাদের নিজ নিজ গ্রহের পরিবেশের সাথে অভিযোজিত হয়ে নতুন কোনো প্রজাতিতে পরিণত হবে। এদিকে পৃথিবীতে 10 মিলিয়ন বছর পর পূর্ব আফ্রিকার একটি বিশাল অংশ ভেঙে গিয়ে গড়ে তুলবে নতুন একটি মহাসাগর। 50 মিলিয়ন বছর পর আফ্রিকা ও ইউরেশিয়া একীভূত হয়ে যাবে, ফলে শুকিয়ে যাবে ভূমধ্যসাগর আর গড়ে উঠবে একটি বিশাল পর্বতমালা, যা হয়তো মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু হতে পারে। মহাকাশে মঙ্গল গ্রহের উপগ্রহ ফোবস মঙ্গলের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, ফলে তৈরি হবে এক চমকপ্রদ রিং সিস্টেম, ঠিক শনি গ্রহের মতো। 60 মিলিয়ন বছর পর কানাডা ও আমেরিকার রকি পর্বতমালা ধীরে ধীরে পুরোপুরি ক্ষয়ে যাবে। 80 মিলিয়ন বছর পর হাওয়াই দ্বীপপুঞ্জ সমুদ্রের নিচে ডুবে যাবে। 100 মিলিয়ন বছর পরে বিশাল এক ভয়ঙ্কর গ্রহাণু আবার পৃথিবীতে আঘাত হানবে। ডাইনোসরদের ধ্বংসকারী সেই বিধ্বংসী আঘাতের মতোই হবে। এই গ্রহাণুর ব্যাস হবে প্রায় 10 কিলোমিটার। 250 মিলিয়ন বছর পর পৃথিবীর সমস্ত মহাদেশ একীভূত হয়ে গড়ে তুলবে নতুন একটি মহাদেশ, যার নাম হবে পাঙ্গিয়া আল্টিমা। তবে এটি স্থায়ী হবে না। 400 থেকে 500 মিলিয়ন বছরের মধ্যে পাঙ্গিয়া আল্টিমা আবারও ভেঙে যাবে। 500 থেকে 600 মিলিয়ন বছর পরে পৃথিবী থেকে মাত্র 6500 আলোকবর্ষ দূরে একটি গামা রশ্মি বিস্ফোরণ ঘটে যেতে পারে। এই রশ্মি যদি পৃথিবীতে আঘাত হানে, তাহলে আমাদের ওজোন স্তর ধ্বংস হয়ে যেতে পারে, যার ফলে শুরু হতে পারে একটি বিশাল বিলুপ্তির যুগ। 600 মিলিয়ন বছর পরে চাঁদ পৃথিবী থেকে এতটা দূরে চলে যাবে যে আর কোনো পূর্ণ সূর্যগ্রহণ সম্ভাবনা হবে না, এবং সূর্যের ক্রমবর্ধমান তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রা এতটাই বাড়িয়ে দেবে যে একটি প্লেট টেকটনিকের গতিবিধিও বন্ধ করে দিতে পারে। 800 মিলিয়ন বছর পরে পৃথিবীর বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের মাত্রা মারাত্মকভাবে হ্রাস পাবে, ফলে আর কোনো উদ্ভিদে সালোক সংশ্লেষণ হবে না, ফলে মুক্ত অক্সিজেন এবং ওজোনও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে, আর জটিল প্রাণের অস্তিত্বও বিলীন হয়ে যাবে। অবশেষে 1 মিলিয়ন বছর পরে সূর্যের তেজস্ক্রিয়তা 10% বৃদ্ধি পাবে, আর পৃথিবীর গড় তাপমাত্রা দাঁড়াবে 47 ডিগ্রি সেলসিয়াস। আমাদের গ্রহ তখন এক বিশাল সবুজ গ্রিন হাউসের মতো হবে, আর সমস্ত মহাসাগর শুকিয়ে যাবে। এখন শুধুমাত্র মেরু অঞ্চলে থাকবে সামান্য কিছু পানি, যা হয়তোবা বাঁচিয়ে রাখবে অল্প কিছু জীবন। আপনি যখন আপনার টাইম মেশিনে করে এখানে পৌঁছাবেন, তখন মানসিকভাবে প্রস্তুত থাকুন সম্পূর্ণ এক অচেনা পৃথিবীকে দেখার জন্য, যেখানে মানবজাতির কোনো অস্তিত্বই নেই, বরং তা হয়তো তখন গ্যালাক্সির নতুন কোনো গ্রহে বসতি স্থাপন করে নতুন উন্নত জীবনের সন্ধান করছে। প্রচণ্ড গরম, পানির অভাব এবং শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের অনুপস্থিতিতে এই পৃথিবী তখন বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই এখানে বেশিক্ষণ থাকার পরিকল্পনা করবেন না, তার পরিবর্তে ছুটে যান সৌরজগতের অন্য প্রান্তে। হয়তো সেখানে আপনার প্রিয় মানুষের দেখা পাবেন, কিংবা আবিষ্কার করবেন নতুন কোনো বুদ্ধিমান প্রজাতি। তবে সেটি হতে পারে মামু সিরিজের অন্য কোনো গল্পের পর্বে। ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন।